নিজের উদ্ভট শখ মেটাতে গিয়ে কতবার যে কত রকম বিপদে পড়তে হয়েছে সে আর কি বলবো। আজও সেরকমই এক পাগলামো। ফেসবুকে কাল রাতে স্ট্যাটাসে দেখলাম বিখ্যাত থিয়েটার গ্রুপ নকশা শো করতে আসছে উদয়পুর গ্রামীণ মেলায়। আর আমি বরাবরই থিয়েটার পাগল। ব্যাস দেখা মাত্রই সিদ্ধান্ত পাকা করে নিলাম। ভাগ্যিস আজ রবিবার, অফিস ছুটি ছিল। অবশ্য অফিস থাকলেও যে আমার সিদ্ধান্ত বদলাতো তা নয়। অফিসে দিব্যি পেট খারাপের বাহানা দিয়ে ছুটি নিয়েই নিতাম। এমনটা আগে কতবার করেছি। এই জন্যই ভালো কাজ করা সত্ত্বেও বোধহয় 4 বছর ধরে আমার প্রমোশন হচ্ছে না। বেসরকারি কোম্পানি, অনেক কিছু ডিপেন্ড করে। যাকে সে নিয়ে আমার অত মাথা ব্যথাও নেই। আমার একটা পেট হেসে খেলে চলে যায়। বেশি টাকা দিয়ে হবেই বা আর কি। উদয়পুর মেলার মাঠ থেকে যখন নাটক শেষ করে বেরোলাম তখন রাত 10টা বাজে। কি করে বুঝবো যে রাত 10টার মধ্যেই এখানে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়? একটা কিছু পেলাম না যাতে করে স্টেশন পর্যন্ত আসব। তাই পায়ের ওপর ভরসা করেই রাস্তায় নেমে পড়লাম। কিন্তু রাস্তা কি আর একটুখানি? আসবার সময় টোটোয় বুঝতে পারিনি। এখন হাঁটা পথে সে রাস্তা যেন শেষই হয় না। লাস্ট ট্রেন শুনেছিলাম 10টা 45-এ। তার মধ্যে যদি স্টেশনে পৌঁছাতে না পারি তাহলেই হয়েছে। তাই হাঁটার গতি আরও খানিকটা বাড়িয়ে দিলাম। তাতে কাজ হলো বটে। 10টা 25-এর মধ্যে স্টেশনে চলে তো এলাম, কিন্তু এসে শুনলাম আর এক বিরক্তিকর কথা। ট্রেন লেট আছে 1 ঘন্টা, লাইনে কাজ চলছে। এইবার কি করব? ফাঁকা স্টেশনে এখন চুপ করে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে? ওদিকে স্টেশনে পার্কিংয়ে আমার বাইকটা রাখা রয়েছে। দেরি হলে সেটা পাবো কিনা কে জানে। স্টেশন থেকে আবার আমার বাড়ি বাইকেই 20 মিনিট লাগে। 10:30টার ট্রেন যদি 11:30টায় আসে তাহলে আমার স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে রাত 12:30 বেজে যাবে। অত রাতে পার্কিং খোলা থাকবে না, আর অত রাতে রাস্তায় কোনো টোটোও পাবো না। তার মানে হেঁটেই বাড়ি যেতে হবে। কপালে আজকে দুর্ভোগী লেখা ছিল। না, বয়স বাড়ছে। এবার থেকে আমার এই পাগলামোর লাগাম টানতে হবে। কিশোর বয়সের রোমাঞ্চ কিশোর বয়সেই মানায়। একসময় তো কত রাত ওই রকম হেঁটে বাড়ি ফিরেছি, কিচ্ছু মনে হয়নি। কিন্তু এখন আর সে কথা ভাবতেও পারি না। যেমন এই স্টেশনের নির্জনতা। আগে একটা সময় ভীষণ ভালো লাগতো। বেশ একটা সাসপেন্স, একটা থ্রিলিং ফিলিং হতো। কিন্তু এখন আর তা মনে হয় না। এখন মনে হয় কিছু মানুষ থাকলেই বুঝি ভালো লাগতো। মানুষের সাথে কথা বলা, মানুষের মধ্যে থাকতেই এখন বেশি ভালো লাগে। হঠাৎ দূরে একটা বসবার জায়গায় একজন লোকের দিকে চোখ পড়ল। ফাঁকা স্টেশনে ওই একমাত্র যাত্রী। না, ওকে দেখে ঠিক যাত্রী বলেও মনে হচ্ছে না। কিছু মানুষ স্টেশনে থাকে, এই প্ল্যাটফর্ম চত্বরই তাদের ঘরবাড়ি। ওকে দেখেও ঠিক যেন তেমনই মনে হলো। শান্ত, চুপচাপ বসে আছে। তার পাশে একটা লম্বা কাঠের বাক্স। এই রকম বাক্স নিয়ে সাধারণত কোনো প্যাসেঞ্জারকে দেখা যায় না, বা কোনো স্টেশনবাসীর কাছেও এইরকম একটা কাঠের বাক্স থাকার কথা না। ওই বাক্সটা যেন বিশেষ কায়দায় বানানো। আমার বেশ কৌতূহল হলো। ভাবলাম একবার যাই লোকটার কাছে, গিয়ে একটু কথা বলি। আবার ভাবলাম থাক না, কি দরকার কিছুই ছিল না, শুধুই নেহাত কৌতূহল। আর সেটাকেই দমাতে পারলাম না। কৌতূহল বশত সেই দিকে পা বাড়িয়ে দিলাম। লোকটার পাশে গিয়ে বসে পড়লাম। কি দিয়ে কথা শুরু করা যায়? আপনিও কি 11:30 ট্রেনটাই ধরবেন? লোকটা আমার দিকে ঘুরে তাকালো, তারপর বলল, না না, আমি কোনো ট্রেনের জন্য বসে নেই, আমি তো এমনিই বসে আছি। আমি একটু অবাকই হলাম। তাহলে কি লোকটা পাগল? আসলে কথার ধরন শুনে তো অন্তত সেটাই মনে হচ্ছে। বেকার কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই রাতের বেলা একটা মস্ত বড় কাঠের বাক্স নিয়ে এই ফাঁকা প্ল্যাটফর্মে বসে থাকতে যাবে কেন? লোকটা বোধহয় আমার মনের ভাব বুঝল। একটু হেসে বলল, কি ভাবছেন আমি পাগল? হ্যাঁ, তা তো ভাবতেই পারেন, সবাই তো তাই ভাবে। ওই কাঠের বাক্সটা কি আপনার? হ্যাঁ, কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। কি আছে ওতে? ওতে আমার একটা দামি জিনিস আছে, অনেক দামি জিনিস। তা অত দামি জিনিস নিয়ে এই রাতের বেলায় শুধু প্ল্যাটফর্মে বসে আছেন কেন? আপনার ভয় করছে না? কিসের ভয়? কাকে আর ভয় করব? লোকটার কথা অন্যরকম হতে পারে, কিন্তু পাগলের প্রলাপ নয়। সে যা বলছে তা নেহাত পাত্তা না দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। তার কথা শেষ হবার পর প্রশ্ন করতেই হয়। আপনার কথা আমি কিছু বুঝতে পারলাম না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশের ঝুপড়িপট্টিতে। আচ্ছা, তা কি এমন দামি জিনিস আছে ওই বাক্সতে?
জানি আপনি এমনি এমনি এখানে বসে আছেন। আসলে একেবারে এমনি এমনি বসে নেই, বসে আছি তার অবশ্য একটা কারণও আছে। আমার একটা গল্প আছে, সেটা আমি কাউকে শোনাতে চাই, কিন্তু কোনো মানুষকেই সে গল্প শোনাতে পারছি না। রোজই আসি, বসে থাকি, ফের চলে যাই। আপনি যখন এসেছেন তখন আপনি নিশ্চয়ই শুনবেন আমার গল্পখানা। মাথায় কি খেয়াল চাপলো জানি না, বলেই বসলাম। হ্যাঁ শুনবো, আপনি বলুন। লোকটা বলতে শুরু করলো। আমার নাম সুখেন গড়াই। এই পাশের ঝুপড়িতে আমার বউ কমলাকে নিয়ে ছিল আমার সুখের সংসার। আসলে আমার বাড়ি ছিল মচলন্দপুরে। বিয়ের 5 বছর পরেও আমাদের কোনো সন্তান হলো না। তখন পাড়ার লোক, এমনকি আমার বাড়ির লোকেরা কমলাকে নানানভাবে কথা শোনাতে থাকতো। ওকে বাজা বলতো। অভাগিনী কাউকে কিচ্ছু বলতো না, আমার কাছেও নালিশ করতো না কারোর নামে। শুধু বিছানায় মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। আমি দেখেছিলাম তার সেই গোপন কান্না। একদিন ভাবলাম এটা নিয়ে বাড়িতে কথা বলবো। মা, তোমরা কমলাকে ওভাবে কথা শোনাও কেন? ও সন্তান জন্ম দিতে পারছে না, এটা কি ওর অপরাধ? ও বাবা, ছেলে এখন বউয়ের ছোল টানছে, দেখেছ? এই তো ছেলের হয়ে এসেছে গো। বাবা 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 বাবা, ভালো ছেলে আমি গর্বে ধরেছি। ছেলে বউয়ের সাপোর্ট করছে। তাহলে শোন, তোর বউয়ের এই যে বাচ্চা হচ্ছে না, তার দোষটা কার? হ্যাঁ, সে দায় কার? বেশ করেছি কথা শুনিয়েছি, আবার শোনাবো, রোজ রোজ কথা শোনাবো। তোর যদি ভালো না লাগে তাহলে বউ নিয়ে অন্য কোথাও চলে যাবি। এমনিতেই পাড়ার লোকে নানান কথা বলে। পৃথিবীর সবার কাছে মা মানে শান্তি। আমি বোধহয় একমাত্র হতভাগা যার কাছে মা, বাবা, পরিবার এসবের মানে আলাদা। এক অপ্রিয় অথচ বাস্তব সত্যি কথা, যা সবার শুনতে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে সেটাই ঘটেছিল। আমি বুঝে গেলাম এই দুনিয়ায় আমাকে একমাত্র শান্তি দিতে পারে আমার সহধর্মিণী কমলা। তাই সেদিন রাতেই সিদ্ধান্ত নিলাম, এ সংসার না তোমাকে চায় না আমাকে। এভাবে অবাঞ্ছিত হয়ে থাকার চেয়ে চলো কমলা, আমরা অন্য কোথাও চলে যাই। তারপর দিন নিজের বাড়ি, নিজের শহর ছেড়ে চলে এলাম এই ঝুপড়িতে। ভালো কোথাও ঘর ভাড়া নেওয়ার সামর্থ্য আমার ছিল না, কিন্তু এই ঝুপড়ির মানুষগুলো গরিব হলেও ওদের আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ হতে শুরু করলাম। গোটা ঝুপড়িটাই যেন একটা পরিবার, সবাই সবার বিপদে পাশে এসে দাঁড়ায়। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, কমলা সেখানকার মেয়ে বউদের সাথে মিলেমিশে বেশ থাকতো সারাদিন। কথায় বলে, তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। ঈশ্বর কপালে সুখ লেখেনি আমাদের, তাই এই সুখের দিন থাকলো না বেশি দিন। কমলা মাঝে মাঝেই বলতো বুকে ব্যথা করছে। আমি তেমন একটা গুরুত্ব দিতাম না, ভাবতাম সাধারণ বুকে ব্যথা হবে হয়তো। কিন্তু সেদিন বুকের ব্যথাটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কিছু পরীক্ষা করতে দিল। সেগুলোর রিপোর্ট দেখে ডাক্তার বলল, আপনার ওয়াইফের হার্টে একটা ফুটো আছে, অপারেশন করাতে হবে। কত টাকা লাগবে ডাক্তারবাবু? তো 4.5 লাখ মতন ধরুন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি সারাদিন দিনমজুরের কাজ করি, এতগুলো টাকা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। কোথায় পাবো এতগুলো টাকা? ঝুপড়ির সবাই মিলে চাঁদা তুলে 5,000 টাকা মতো জোগাড় করলো, কিন্তু আমি হাল ছাড়লাম না। কমলাকে আমি সুস্থ করবই। আমি সারা দিন সারা রাত পরিশ্রম করতে থাকলাম। কমলা আমার কষ্ট বুঝতো। সে বারবারই বলতো, তুমি এত পাগলামি করো না, যা হয় দেখা যাবে। অতগুলো টাকা কি জোগাড় করা সম্ভব? আমি তার হাত দুটো ধরে বললাম, তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে ভালো করবই, তুমি দেখো আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো। সে আর কিচ্ছু বলল না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে রইল। পৃথিবীতে টাকা ছাড়া মানুষ যে কতটা অসহায় সেটা বোধহয় আমার চেয়ে ভালো আর কেউ জানে না। পরদিন কাজ থেকে রাতের বেলা বাড়ি ফিরে কমলাকে ঘরে দেখতে পেলাম না। রাত 11:30 বাজে। এত রাতে কমলার তো কোথাও বেরোনোর কথা না। আমার মাথা খারাপ হয়ে গেল। আমি পাগলের মতো ঝুপড়ির ভেতর খুঁজতে থাকলাম। কমলা,
কমলা, কমলা! কিন্তু কোথাও তার সাড়া পেলাম না। ঝুপড়ির এক পরিচিত লোক স্টেশন থেকে বাড়ি ফিরছিল। সে আমাকে বলল, কি ব্যাপার সুখেন, তোমার বউকে দেখলাম রেল লাইন দিয়ে সোজা হেঁটে যেতে। আমি তখন ট্রেনে ছিলাম, ট্রেনে স্টেশনে ঢোকবার আগেই দেখলাম রানাঘাট লাইন দিয়ে তোমার বউ হেঁটে যাচ্ছে। তুমি শিগগিরই যাও দেখি, রানাঘাটে ট্রেন ঢোকবার সময় হয়ে গেল। আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম খবরটা দিতে, দেখা হয়ে গিয়ে ভালোই হলো। আমার গোটা পৃথিবীটা যেন থরথর করে কেঁপে উঠল। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে গেলাম স্টেশনের দিকে। রানাঘাট লাইন বরাবর গিয়ে দেখি অনেক দূরে লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে কমলা। কমলা, কমলা দাঁড়াও, কমলা! কমলা দাঁড়ালো না। আমার কথা শুনতে পেল কিনা কে জানে। আমি ছুটতে শুরু করলাম, কমলা! ওদিক থেকে ট্রেনের হলুদ আলো আর হর্নের তীব্র আওয়াজ শুনতে পেলাম। কমলা, সরে যাও, ও কাজ করো না কমলা, সরে যাও কমলা! আমাদের দুজনকে পিষে দিয়ে ট্রেনটা চলে গেল। আমাকে পাগল ভাববেন না, আমি যে পাগল নই তার প্রমাণ আপনি পাবেন, শীঘ্রই পাবেন। আমার গল্পটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন, তাহলেই সবটা বুঝে যাবেন। জীবনে অনেক পাপ করেছি, তাই রেলে কাটা পড়ার পর আমার আত্মার মুক্তি হলো না। আমার আত্মা প্রেতাত্মায় পরিণত হলো। তাকিয়ে দেখলাম রেল লাইনের ওপর পড়ে আছে আমার নিথর মৃতদেহ, আর একটু দূরেই পড়ে আছে কমলার মৃতদেহ। কমলা ছিল বিশুদ্ধ আত্মা, তাই সে মুক্তি পেয়ে অমৃতের পথে যাত্রা করল। আমি দেখলাম কমলার শরীর থেকে একটা আলোর গোলক বেরিয়ে ধীরে ধীরে উপরে উঠছে, তারপর কালো আকাশের ভেতর অদৃশ্য হয়ে গেল। বেচারি জানতো যে আমি ওর অপারেশনের টাকা জোগাড় করতে পারবো না। সেই টাকা জোগাড়ের জন্য আমার পাগলের মতো পরিশ্রম, আমার অসহায়তা কমলা সহ্য করতে পারল না। তাই হয়তো ভেবেছিল সে চলে গিয়ে আমাকে মুক্তি দেবে, কিন্তু সে কি জানতো যে সে আমাকে মুক্তির বদলে চির অনন্তকালের জন্য প্রেতাত্মর নির্বাসন দিয়ে যাচ্ছে? না কমলা, আমি তোমাকে হারাতে পারবো না। তোমার প্রাণ আমি ধরে রাখতে পারলাম না ঠিকই, কিন্তু তোমার সোনার শরীর আমি আমার কাছে রেখে দেব। তারপর থেকে কমলা আমার কাছে রয়েছে, সব সময় আমার সঙ্গে। আপনি দেখবেন, দেখবেন আমার কমলাকে। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। সে আমার মতামতের অপেক্ষা না করে উঠে দাঁড়িয়ে তার পাশে থাকা কাঠের বাক্সটা খুলে ফেলল। সাথে সাথে একটা বীভৎস পচা গন্ধে আমার সারাটা শরীর গুলিয়ে উঠল। আমি দুহাত দিয়ে নাক মুখ চেপে ধরে দাঁড়িয়ে পড়লাম। সেই খোলা বাক্সটার দিকে তাকাতেই দেখলাম একটা পচা গলা মহিলার মৃতদেহ। সে যে কি ভয়ানক তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের মতো মানুষের গল্প কেউ শুনতে চায় না দাদা, কিন্তু আমার জীবনের এই গল্পটা কাউকে না বলতে পারলে মুক্তি পাচ্ছিলাম না। তাই রোজ এই স্টেশনে এসে বসে থাকতাম আপনার মতো একজন শ্রোতা পাওয়ার আশায়। আজ বলতে পারলাম, তাই আর এই অভিশপ্ত জীবনের বীজ বয়ে বেড়াতে হবে না। এবার মুক্তি, এবার কমলার সাথে আমার মিলন হবে, মিলন হবে অমৃত লোকে। লোকটা, কাঠের বাক্সটা আর সেই পচা গলা মৃতদেহটা সব একসাথে কোথায় যেন মিলিয়ে গেল চোখের পলকে। ট্রেনের হুইসেল শোনা গেল দূরে। 11:30টার ট্রেন আসছে। সেটা প্ল্যাটফর্মে ঢুকতেই কাঁপা কাঁপা পায়ে উঠে পড়লাম। আজকের এই রাত আমার সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে।